নমস্কার। আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আমরা শুনছি প্রথম খণ্ডের চতুর্থ পর্ব। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্বটি। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি, সমস্ত কালীঘাটে যত লোক, সকলের চেয়ে যেন আলাদা ওই কাকাবাবুরা। কত বাড়ি দেখেছে দীপঙ্কর, ছোটবেলায় কত বাড়ির ভেতরেও গিয়েছে, একেবারে অন্দরমহলে। কিরণদের বাড়ি, লক্ষণদের বাড়ি, বিমান, ফটিক, রাখাল, সকলের বাড়ি। কিন্তু কাকাবাবুদের বাড়ির সঙ্গে কারোর মিলত না। কালীঘাটে কারোর বাড়িতে অমন ঠাকুর চাকর ছিল না। কিরণদের তো ভিক্ষে করেই সংসার চলত। পৈতে বিক্রি করে চাল, ডাল, আলু কিনত ওরা। আর শুধু তাই নয়, মধুসূদনদের বাড়ি গিয়েও দেখেছে মধুসূদনরা সব ভাই বোন মিলে ভাত খেতে বসেছে। একটা বগি থালায় মধুসূদনের মা এক গাদা ভাত ডাল মেখে দিয়েছে, আর সব ভাই বোন গোল হয়ে বসেছে ঘিরে। একলা মধুসূদনের মা একের পর এক সবাইকে খাইয়ে দিচ্ছে। ফটিক থাকত পাথরপট্টির গলিতে। ফটিকের মা মুড়ি ভাজত, আর মুড়ি ভেজে রাস্তার দোকানে দিয়ে আসত। সেই পয়সায় ওদের সংসার চলত। ঈশ্বর গাঙ্গুলি লেন দিয়ে বেরিয়ে কালী লেনের মধ্যে ছিল হালদারদের বাড়ি। তাদের বাড়ির যজমানেরা আসত, কুমারী পূজা হতো, ভোগ আসত, প্রসাদ আসত। কালী পূজার সময় কতদিন মার সঙ্গে সেই বাড়িতেও গিয়েছে। তাদের বাড়ির ছেলে মেয়েদেরও দেখেছে। সেই বাড়ির চেহারাও এমন নয়। আর অঘোর দাদু, অঘোর দাদুর তো অনেক টাকা। অঘোর দাদুর যে কত টাকা তা অঘোর দাদু নিজেই জানত না। তবুও অঘোর দাদুর বাড়িটা ছিল যেন লক্ষ্মী ছাড়া। অঘোর দাদুকে দেখে সত্যি সেই পাজিতে ছাপা বুড়োটার ছবির কথা মনে পড়ত। সমস্ত বাড়িটার মধ্যে শুধু বিন্তিদিরই যা একটু লক্ষ্মীশ্রী ভাব। বিন্তিদির গলার শব্দ শোনা যেত না সারাদিনের মধ্যে। মা বলতো, এ কি কাপড় পরেছ মা? একটা ভালো শাড়ি পরো না, আজ বছরকার দিন। বিন্তিদি মুখ বুজে হাসত। মা বলতো, কেন, কাপড় নেই বুঝি? এত লাল পেড়ে কাপড়ের ডাই, সব কি যায় হালদারদের ডালার দোকানে? বাবার কি আক্কেলটা বলো তো? বিন্তিদি ভয় পেয়ে যেত। বলতো, তুমি যেন আর বলো না দাদুকে। দাদু ভাবে আমি বুঝি বলেছি তোমাকে। মা বলতো, তোমারও কপাল মা, নইলে তোমারই বা এমন করে কপাল পুড়বে কেন? তা সেই দিন অঘোর দাদু বাড়ি আসতেই মা ধরলে, বলে, বাবা, আপনার সঙ্গে একটা কথা ছিল। টাকা? অঘোর দাদুর হাতে নতুন গামছার পুঁটলি, আর এক হাতে লাঠি, কপালে ফোঁটা, মাথায় দু একটা গাঁদা ফুলের পাপড়ি, পায়ে খড়ম। একটু আগেই বাইরে রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করে এসেছে পয়সা নিয়ে। আর হঠাৎ বাড়ির ভেতরে ঢুকেই যেন আবার ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। এখানেও টাকা? বলে, টাকা? মুখ পোড়া টাকা এখন আমি কোথায় পাবো মেয়ে? আমার কি টাকার গাছ দেখেছো তুমি? মা বললে, টাকার কথা বলছি না আপনাকে, আপনার টাকা আপনারই থাক, কিন্তু নাতনিটার তো বিয়ে দেবেন নাকি দেবেন না? অঘোর দাদু এতক্ষণে যেন একটু আশ্বস্ত হলো। বললে, বিয়ে? তা মুখ পোড়া বিয়েতেও তো টাকা লাগে। টাকা আমি কোথায় পাবো শুনি? তা টাকা লাগে বলে বিয়ে দেবেন না? কীরকম দাদামশাই আপনি? এত ধর্মকর্ম করেন, এটাও তো ধর্ম। পরকালে এর জন্য তো জবাবদিহি করতে হবে আপনাকে। আর যদি না পারেন তো গলায় কলসি বেঁধে মেয়েটাকে গঙ্গায় ভাসিয়ে দিন না গিয়ে, ল্যাঠা চুকে যাক। অঘোর দাদু খানিকটা থমকে দাঁড়িয়ে পড়ে। মা বলে, মেয়ের দিকে তো একবার চেয়েও দেখেন না। মেয়ের বয়স হচ্ছে তা তো আপনি দেখতে পান না। আপনি না দেখলে কে দেখবে? এইবার অঘোর দাদু রেগে ওঠে। বলে, আমি আমি কেন দেখতে যাব মুখ পোড়াকে? আমি কে? মুখ পোড়া মাকে খেয়েছে, বাপকে খেয়েছে, এইবার মুখ পোড়া আমাকেও খাবে নাকি?
আমি ওসব পারবো না। তা আপনি না পারলে কে পারবে? তার আমি কি জানি মুখ পোড়া? আমি কি জানি তার? আমি কি ওর বাপ নাকি আমি ওর মা? আমি ওর কেউ না। বলতে বলতে অঘোর দাদু খটখট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ওপরে গিয়েও গজগজ করতে লাগলো। মুখ পোড়ারা টাকা দেখেছে আমার। মুখ পোড়ারা আমার টাকা দেখেছে। আমি বের করে দেবো মুখ পোড়াদের বাড়ি থেকে। বেরো, বেরো মুখ পোড়ারা, বেরিয়ে যা সব। তা সেই গজগজানি আর থামে না। অঘোর দাদু ওপরে উঠে যেতেই বিন্তিদি বেরিয়ে এসেছে। এসে মার কাছে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। দিদি, মা বললে, তুই থাম তো বাছা, অত ভয় করলে চলে না। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস সহ্য করতে হবে। সহ্য না করলে তুই ভুগবি, কেউ তোর জন্য কিচ্ছু করবে না। তুই একটু শক্ত হ দেখিনি। তারপর মা বলতে লাগলো, ওরকম আমি অনেক দেখেছি। এই এক কাপড়ে এতটুকুন ছেলেকে নিয়ে আমি বিধবা মানুষ গাঁ ছেড়ে পালিয়ে এসেছিলুম। আমায় তো কত ভয় দেখিয়েছিল জ্ঞাতি কুটুমরা। কই, আমি তোর মতন ভয় পেয়েছি তখন? ভয় পেলে আর এই ছেলেকে মানুষ করতে হতো না। সত্যি, কি করে যে মা মানুষ করতো তাকে! পরের সংসারের সমস্ত কাজ করে মা কত দিক দেখেছে। কোথায় স্কুলের হেডমাস্টারকে বলে ফ্রি করে দিয়েছে মা। নিজের সঙ্গে করে নিয়ে গেছে চিড়িয়াখানায়। বাঘ, সিংহ, হাতি সব দেখিয়েছে। বাদরকে ছোলাও খাইয়েছে। মা তাকে কত শিখিয়েছে। মাই তো তাকে কালীঘাট ব্যায়াম সমিতিতে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছিল। আর যদি মা বেঁচে থাকত। দীপঙ্করের এক একবার মনে হতো, মা বেঁচে থাকলে কি তাকে দেখে খুশি হতো? মা কি তার পদমর্যাদা দেখে খুশি হতো? তার এই সেন সাহেব হওয়ায় কি মা চেয়েছিল? মা চেয়েছিল ছেলেকে মানুষ করতে। কিন্তু মানুষ কি সে হয়েছে? একে কি মানুষ হওয়া বলে? এই চাকরিতে প্রমোশন, এই ডিটিআই, ডিটিএস। মনে আছে একবার এক কাণ্ড হয়েছিল। কালীঘাট স্কুলের ছাত্র তখন সে। কালীঘাট স্কুলের ফ্রি স্টুডেন্ট। ছেলেদের থিয়েটার হবে। মাকে বলে গিয়েছিল দীপঙ্কর ফিরতে একটু রাত হবে। থিয়েটারের নাম হলো বিসর্জন। সন্ধে 6টার পর সমস্ত স্কুলটা ভর্তি হয়ে গেল ছেলেদের ভিড়ে। দীপঙ্কর গিয়ে বসেছিল সকলের সামনে। কিরণও ছিল পাশে। উঁচু ক্লাসের ছেলেরা থিয়েটারের পাঠ করবে। ঢং করে ঘণ্টা বাজবার সঙ্গে সঙ্গেই ড্রপ সিন উঠল। ওহ, সে এক জগৎ। দেখতে দেখতে কোথায় কত দূরে যে তলিয়ে গেল দীপঙ্কর। মনে হলো সে যেন আর নেই। সেই আলো, সেই ভিড়, সেই ঘণ্টার শব্দ, সেই কালীঘাট, সেই সব কিছু পেরিয়ে সে তখন আরেক জগতে গিয়ে হাজির হয়েছে। কিরণ মাঝে মাঝে হাততালি দিচ্ছিল, কিন্তু দীপঙ্করের সেই সব দিকে খেয়ালই ছিল না। মনে হচ্ছিল প্রাণমধবাবু যেন একদিন এই কথাই বলেছিল তাদের ক্লাসে। একটা সময় ছিল যখন পৃথিবীতে রাজা ছিল না, রাজ্যও ছিল না, দণ্ডও ছিল না, দণ্ডদাতাও ছিল না। কিন্তু ক্রমে একদিন মোহ এলো, ধর্ম লোপ পেয়ে গেল। দেবতারাও ভয় পেয়ে গেলেন। তারা ছুটলেন ব্রহ্মার কাছে। দীপঙ্করের মনে হলো আবার যেন সেই অবস্থা এসেছে। আবার যেন রাজা অত্যাচার শুরু করেছে। এই রাজা অন্যায় করে, এই রাজা অত্যাচার করে, এই রাজা হত্যা করে। কিন্তু এইবার কে প্রতিকার করবে এর? কোথায় এখন প্রতিবিধানের? দেবতারা কোথায় এখন? ব্রহ্মার কাছেই বা কারা যাবে? কে সৃষ্টি করবে পৃথু রাজাকে? কোথায় সেই বিষ্ণু অবতার? থিয়েটার দেখতে দেখতে দীপঙ্করের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে হলো অপর্ণার সঙ্গে যেন দীপঙ্করও কেঁদে উঠল এক সুরে, বলে, মা তুমি নিয়েছ কেড়ে দরিদ্রের ধন। রাজা যদি চুরি করে, শুনিয়াছ নাকি আছে জগতের রাজা? তুমি যদি চুরি করো, কে তোমার করিবে বিচার? সত্যি তো,
কে বিচার করবে? রাজা যদি অত্যাচার করে কার কাছে বিচার প্রার্থনা করবে? কোথায় সেই জগতের রাজা? বিন্দিদির বিয়ে যদি অঘোরদাদু না দেয়, কে দেবে? কিরণের বাবার যদি অসুখ না সারে, কার কাছে কিরণ প্রতিকার চাইবে? কোথায় সেই জগতের রাজা? কি করে তাকে দেখা যায়? কোথায়, কোন রাজ্যে থাকেন তিনি? মা বলেছিল মাকে মন দিয়ে ডাকলে মা শুনতে পান। আর শুধু মাই নয়, ওই গণেশ, ষষ্ঠী, ভুবনেশ্বরী, মধুসূদন, যত ঠাকুর কালীঘাটে আছে সবাই শুনতে পায়। কিন্তু ঠাকুরগুলোর চেহারাগুলো যেন কেমন লাগতো দীপঙ্করের, দেখতে মোটেই ভালো নয়। সেইবার সেই এক সাধু এসেছিল কালীঘাটে, সেই অনেক দিন আগে। কি বিরাট সাধু এসেছিল একটা, আগাগোড়া ন্যাংটা, আর সঙ্গে এসেছিল 100 উট, 50টা ঘোড়া, 30টা হাতি। সমস্ত কালীঘাট ভেঙে পড়েছিল সেই দিন সেই সাধুকে দেখতে। মার সঙ্গে দীপঙ্করও গিয়েছিল দেখতে। বাবার মন্দিরের চাতারের সামনে, ঠিক নাট মন্দিরের দক্ষিণে যেখানে একটা হাড়িকাঠ পোতা আছে, সেইখানে এসে দাঁড়িয়েছিল সাধুটা। একটা একটা করে পাঠা এনে হাড়িকাঠে ঝুলিয়ে দিয়ে বলি হচ্ছিল। কত লোক সেই হাড়িকাঠে এসে মাথা ঠেকিয়ে প্রণাম করে, তলার মাটিটা আঙুলে ছুঁয়ে জিভে ঠেকায়। একটা পাঠা নিয়ে এসে যেই কামারটা বলি দিতে যাবে, অমনি সাধু বাবা হাত তুলে থামতে বললে। সাধু কথা বলে না। তারপর নিজের গলাটা সেই হাড়িকাঠে লাগিয়ে সাধু কি যেন ইঙ্গিত করলে। সে এক কাণ্ড। সমস্ত জায়গাটা ভরে একটা গনগন শব্দ উঠল। দীপঙ্করের ভয় হয়েছিল, যদি সত্যি সত্যি গলাটা একেবারে কেটে দেয় সাধুর, যদি সত্যি বলি দিয়ে দেয় সাধুকে। হঠাৎই কোথা থেকে পুলিশ এলো, দারোগা এলো। তারা এসে কী সব বললে বোঝা গেল না। ভিড়ের চোটে তখন আর কিছুই শোনা গেল না। লোকে লোকারণ্য হয়ে গেল সমস্ত কালীবাড়ি। হইচই হট্টগোলের মধ্যে মা শক্ত করে ধরে রইল দীপঙ্করের হাতটা। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল মাকে, পুলিশ কি বললে মা? মা বলেছিল, পুলিশ পাঠা বলি বন্ধ করে দেবে। কেন? মা বলেছিল, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো লাগে। কিন্তু মা কালী যে পাঠা খায়, মা কালী কি খাবে তাহলে? মা বলেছিল, মা কালী তো ঠাকুর, ঠাকুর দেবতারা কিছু না খেয়েও বেঁচে থাকতে পারেন। কিন্তু মা সেদিন জানতো না যে দেবতার নাম করে যারা ঠকায়, দরকার হলে দেবতার নাম না করেও তারা ঠকাতে পারে। যারা সত্যকারের অত্যাচার করতে জানে তাদের কোনো উপলক্ষের অভাব হয় না। আর তাছাড়া কেউ দেবতার নাম করে অন্যায় করে, কেউ রাজার নাম করে অন্যায় করে, কেউ আবার দেশের নাম করে অন্যায় করে। সব একই কথা। দেবতাই হোক, রাজাই হোক আর দেশেই হোক, আসলে ওটা উপলক্ষ মাত্রই। পাঁঠা নিরীহ জীব, তাই কিছুই বলতে পারে না। কিন্তু মানুষ কি নিরীহ? অঘোরদাদু ঠাকুরের নামে যজমানদের ঠকায়, কিন্তু কোনো যজমানই তো তার জন্য কোনোদিন প্রতিবাদ করেনি। একদিন দীপঙ্কর অঘোরদাদুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা অঘোরদাদু, তুমি যজমানদের যে ঠকাও তারা কিছু বলে না? অঘোরদাদু বোধহয় সেদিন ভালো প্রণামই পেয়েছিল, মেজাজটা খুব খুশি ছিল। বলে, দূর মুখ পোড়া, বলবে কেন? তারাও যে ঠকায়। তারা কাদের ঠকায়? ঠাকুরদের। দূর দূর, আমার উকিল জজমানরা ঠকায় মক্কেলদের, ডাক্তার জজমানেরা ঠকায় রোগীদের। আর মক্কেলেরা কাদের ঠকায়? রোগীরা কাদের ঠকায়? অঘোরদাদুর বুদ্ধি থেকে সেদিন অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। অঘোরদাদু সব জানত, মার চেয়েও বেশি জানত, কাকাবাবুর চেয়েও বেশি জানত, হয়তোবা প্রাণমথবাবুর চেয়েও বেশি জানত। চোখে দেখতে পেত না অঘোরদাদু, কানেও শুনতে পেত না, কিন্তু আশ্চর্য, এত জানত। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, তাহলে পৃথিবীতে সবাই সবাইকে ঠকায় বলতে চাও?
অঘোরদাদু বলেছিল, হ্যাঁ রে হ্যাঁ মুখ পোড়া, সবাই সবাইকে ঠকায়। আমি ঠকাই বিন্তিকে, বিন্তি ঠকায় ছিটেকে, আর ছিটে ঠকায় ফোঁটাকে। দীপঙ্কর বলেছিল, আমি কিন্তু কাউকে ঠকাবো না অঘোরদাদু, দেখো। অঘোরদাদু বলেছিল, কেন রে মুখ পোড়া, তুই ঠকাবি তোর মাকে, তোর মা আবার ঠকাবে আমাকে। দীপঙ্কর বলেছিল, না অঘোরদাদু, আমি কোনো দিন কাউকে ঠকাবো না, তুমি দেখে নিও। অঘোরদাদু রেগে গিয়েছিল, বলেছিল, তবে তুই মর্গে যা মুখ পোড়া, না ঠকাতে পারলে তুই মরবি, তুই ভুগবি, আমার কি, আমার কাঁচকলা, আমার কচু পড়া। কিন্তু আশ্চর্য এই যে অঘোরদাদুর কথা এমন করে তার জীবনে ফলে যাবে তা কে ভেবেছিল? লক্ষণ কি একাই তার উপর অত্যাচার করেছিল? লক্ষণ কি একাই রাজপ্রসাদ, কমলা লেবু আর কদমা কেড়ে নিয়েছিল? লক্ষণ কি পৃথিবীতে একজনই? এই এতদিন ধরে সংসারে বাস করে দীপঙ্কর এতদিন ধরে দেখে শুনে এসে আজ এই গড়িয়াহাট লেভেল ক্রসিং পর্যন্ত পৌঁছে কি একজন লক্ষণেরই সাক্ষাৎ পেয়েছে? সতী একদিন বলেছিল, তুমি মানুষ নাও দীপু, তুমি মানুষ হলে। দীপঙ্কর বলেছিল, কিন্তু দেবতাও তো আমি নই সতী। সতী বলেছিল, তাহলে তুমি কি? দীপঙ্কর বলেছিল, তাহলে আমি কি তুমি না হয় বলো। সতী বলেছিল, তুমি পশু, তুমি একটা জানোয়ার দীপু, তোমার মুখ দেখলেও পাপ হয়। তুমি আর আমায় জ্বালিও না, তুমি চলে যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও। বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছিল। আর দীপঙ্কর সেদিন শতাকে সান্ত্বনা দেয়নি, আশ্বাসও দেয়নি। শতাকে সেই অবস্থাতেই সেখানে ফেলে দীপঙ্কর চলে এসেছিল। অথচ সেই সতী যখন প্রথম এসেছিল কলকাতায়, সেদিন কি দুর্যোগ, সে এক বিপর্যয়ের দিন। তবুও কি সুন্দর লেগেছিল দীপঙ্করের, ঝাগড়া ঝাগড়া চুল। সতী খোপা বাঁধত না, কোকড়ানো চুলগুলো বিছিয়ে থাকতো কাঁধটা জুড়ে। শাড়িটা কাঁধ থেকে ঝুলত পিঠের ওপর, বড় সুন্দর দেখাতো। এই ঝাগড়া চুল নিয়েই স্কুলে যেত সতী, আর ওই কলেজে পড়বার সময়ও ওই চুলগুলো দেখবার জন্য দীপঙ্কর কতবার পেছন থেকে চেয়ে থাকতো সতীর দিকে। চুলে যে অত বাহার হয় তা দীপঙ্কর আগে কখনো জানত না। বিন্দিদির মোটেও চুল ছিল না, মা বেঁধে দিত এক একদিন। কিন্তু সতীর সমস্ত সৌন্দর্য যেন তার মাথার চুলে এসে বাঁধা পড়েছিল। কিন্তু লক্ষ্মীদি তো সতীরই বোন, আপন মায়ের পেটের বোন। সেই লক্ষ্মীদির চুল কিন্তু অত সুন্দর ছিল না। চেহারাটা দুজনের একই রকম ছিল, তফাৎ যা কিছু ছিল ওই মাথার চুলের বাহারে। একদিন লক্ষ্মীদি নিরিবিলিতে পেয়ে দীপঙ্করকে ডেকেছিল। সেই দিন স্কুলের ছুটি। আমড়া গাছের ডালে একটা কাক অনেকক্ষণ কা কা করে ডেকে চলেছে। হঠাৎ সেই দিকে নজর পড়তেই দেখলে লক্ষ্মীদি একতলার খিড়কির দরজায় দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। দৌড়ে কাছে গেছে দীপঙ্কর। লক্ষ্মীদি বললে, আয়, ভেতরে আয়। ভেতরে যেতেই লক্ষ্মীদি দরজা বন্ধ করে দিয়েছে। লক্ষ্মীদির মাথায় বোধহয় কি এক রকমের গন্ধ তেল মেখেছিল, খুব ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। দীপঙ্কর সোজাসুজি চাইলে লক্ষ্মীদির মুখের দিকে। কোনো অপরাধ করেছে নাকি সে? অমন গম্ভীর গম্ভীর মুখ যে লক্ষ্মীদির। লক্ষ্মীদি বললে, এই, তুই চিঠিটা দিসনি কালকে? কেন? দীপঙ্কর অবাক হয়ে গেল। দেয়নি মানে? ঠিক লোকের হাতেই তো বরাবর চিঠি দিয়ে এসেছে সে। বললে, কেন? রোজ যার হাতে চিঠি দিই তাকেই তো দিয়েছি। পায়নি সে? লক্ষ্মীদি বললে, তাহলে চিঠি পায়নি বলে সে আমাকে লিখেছে যে? দীপঙ্কর বললে, বারে, এতদিন ধরে এত চিঠি তোমায় দিয়ে এলাম, আর কালকে চিঠিটাই দেব না? তুমি তো বেশ। তাহলে পায়নি কেন সে? কি করেছিস সেই চিঠি নিয়ে? বল। লক্ষ্মীদির চোখে যেন রাগের ছায়া ফুটে উঠল এতক্ষণে।
অনেক দিন ধরে এমন রাগ করেননি লক্ষ্মীদি। বল, কি করলি সেই চিঠিটা? কাকে দিয়েছিস? কোথায় রেখেছিস বল? দীপঙ্কর বললে, বারে, আমার ওপর তুমি রাগ করছো কেন মিছিমিছি? আমি তোমার চিঠি নিয়ে কী করব? এতগুলো চিঠি ঠিক লোককে দিয়েছি, আর একটা চিঠি দেব না? তাহলে সে কি মিথ্যে কথা লিখেছে? দীপঙ্কর বললে, তা আমি কি জানি? তুই জানিস না তো কে জানে? আমি তো তোর হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছি। তা আমি কি তোমার চিঠি খেয়ে ফেলবো বলতে চাও? চিঠিটা কাকে দিয়েছিস? সত্যি বল না লক্ষ্মীটি। হঠাৎই যেন আদর দেখাতে লাগলো লক্ষ্মীদি। একেবারে চিবুকে হাত দিয়ে আদর করতে লাগলো। বললে, আমি কিচ্ছু বলবো না, মারবো না, ধরবও না, কিচ্ছু করব না। তুই বল, সেই চিঠি নিয়ে কি করেছিস? কোথাও হারিয়ে গিয়েছে বুঝি? ও মা, হারাবে কেন? আমি তো রোজ পকেটে করে নিয়ে যাই। পকেটে করেই তো চিঠিটা কাল নিয়ে গিয়েছিলুম। কিন্তু চিঠির তো আর পাখা নেই যে উড়ে পালাবে অমনি। জানিস সেই চিঠির মধ্যে কত কি লেখা ছিল? সেটা যদি কারোর হাতে পড়ে, কেউ যদি দেখতে পায়? দীপঙ্কর হঠাৎ যেন একটু সোজা হয়ে মাথা উঁচু করল। বললে, কিন্তু তুমি কেন ওকে চিঠি লেখো লক্ষ্মীদি? ও তোমার কে? লক্ষ্মীদি হঠাৎ থতমত খেয়ে গেল। দীপঙ্কর বললে, লোকটা রোজ সকালে ঠিক দাঁড়িয়ে থাকে তোমার চিঠির জন্য। কেন? বাড়িতে আসতে পারে না কেন? বাড়িতে সকলের সামনে তুমি ওর সঙ্গে কথা বলতে পারো না কেন? আর এত তোমাদের কি কথা গো, যে রোজ রোজ চিঠি লিখতে হয়? লক্ষ্মীদি অনেকক্ষণ গম্ভীর থেকে বলে, তুই নিশ্চয় চিঠিটা আমার পড়েছিস না? দীপঙ্কর বলে, তোমার চিঠি আমি কেন মিছিমিছি পড়তে যাব? আমার কি দায় পড়েছে তোমার চিঠি পড়তে? কিন্তু ওই লোকটা কে? তোমাদের বাড়িতে আসতে পারে না কেন? লক্ষ্মীদি বললে, ঠিক বলছিস, তুই আমার চিঠি পড়িস না? সত্যি বলছি লক্ষ্মীদি, আমি তোমার একখানা চিঠিও পড়িনি। ঠিক বলছিস তো? বলছি তো, আমি মিথ্যে কথা বলি না। কিন্তু তবে ওই চিঠি পেল না কেন? লক্ষ্মীদি কেমন যেন ভাবনায় পড়ল। মনে হলো যেন আকাশ পাতাল অনেক কিছু ভাবছে। হঠাৎ বললে, পরশু সকালবেলা আর একটা চিঠি দিয়ে আসতে পারবি? দীপঙ্কর বললে, কেন পারবো না? তাহলে যাবার আগে আমার কাছ থেকে চিঠিটা নিয়ে যাস, কেমন? দীপঙ্কর বললে, বেশ। এই বলে দীপঙ্কর চলে আসছিল। হঠাৎ লক্ষ্মীদি আবার ডাকলে, শোন দীপু। দীপঙ্কর থমকে দাঁড়ালো। লক্ষ্মীদি বললে, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তারপর খানিক পরেই আবার তরতর করে এক দৌড়ে নেমে এলো। একেবারে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসেছে সামনে। বললে, এই নে। হাত বাড়িয়ে লক্ষ্মীদি আবার এক মুঠো চকলেট গুঁজে দিল দীপঙ্করের হাতে। দীপঙ্কর হাতটা পেছনে সরিয়ে নিয়ে বললে, কি? লক্ষ্মীদি বললে, সেদিন যা দিয়েছিলুম। দীপঙ্কর বললে, তোমার ওই চকলেট আমি নেব না। লক্ষ্মীদি চমকে উঠল যেন। বললে, কেন? নিবি না কেন? চকলেট খাস না তুই? দীপঙ্কর বললে, খাই, কিন্তু তোমার কাছ থেকে নেব না। কেন? আমি কি দোষ করলাম? দীপঙ্কর বললে, সেদিনকার সেই চকলেটও আমি খাইনি। তুমি যেমন দিয়েছিলে আমি তেমনি রেখে দিয়েছি। তুমি আমায় চকলেট আর দিও না লক্ষ্মীদি। কেন? কি হলো? দীপঙ্কর বললে, তুমি চকলেট না দিলেও আমি তোমার চিঠি দিয়ে আসব। যত দিন দিতে বলবে তত দিন দেব। তুমি যে কাজ করতে বলবে সব আমি করব। কিন্তু চকলেট তুমি আমায় দিও না, তোমার পায়ে পড়ি। লক্ষ্মীদি বললে, কেন রে, কি হলো বল না? দীপঙ্কর বললে, তুমি ভাবো চকলেট না দিলে আমি তোমার চিঠি দিয়ে আসবো না, না? লক্ষ্মীদি বললে, তা চিঠি দিয়ে আসিস না ভালোই তো,
কিন্তু চকলেট নিতে কি হয়েছে? দীপঙ্কর বললে, না দিয়েই দেখো না চিঠি দিয়ে আসি কিনা। লক্ষ্মীদি হেসে কাছে সরে এলো, 2 হাত দিয়ে দীপঙ্করের মুখটা ধরে আদর করতে করতে বললে, কেন রে, আমার কাজ করতে তোর এত কেন ভালো লাগে রে? দীপঙ্কর মুখটা নিচু করে বললে, এমনি। কিন্তু আমি যে তোকে কত মারি, তবুও আমার ওপর তোর রাগ হয় না? দীপঙ্কর কিছু উত্তরই দিলে না। লক্ষ্মীদির বুকের ভেতর মুখ গুজে থাকতে তার খুব ভালো লাগছিল। কেমন একটা অদ্ভুত গন্ধ আসছিল লক্ষ্মীদির গা থেকে। লক্ষ্মীদি বলতে লাগলো, আর আমি তোকে মারব না, জানিস। এই বলে দীপঙ্করের হাতের মধ্যে চকলেটগুলো গুজে দিলে, বললে, আমি বলছি চকলেটগুলো তুই নে, আমি দিচ্ছি, নিতে হয়। ছি, লক্ষ্মীটি। দীপঙ্কর চকলেটগুলো নিলে, এইবার আর আপত্তি করলে না। লক্ষ্মীদি বললে, পরশুদিন সকালবেলা চিঠিটা দিয়ে আসবি, ঠিক তো? দীপঙ্কর বললে, দেব। লক্ষ্মীদি বললে, এবার যা তুই। তারপর একটু থেমে বললে, মনে থাকে যেন, পরশুদিন সকালবেলা। বলেই লক্ষ্মীদি ওপরে চলে গেল। আর দীপঙ্কর খিড়কির দরজাটা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। ঝাঁঝা করছে রোদ উঠোনে। কাকটা তখনও অকারণে কা কা করে ডেকে চলেছে। মা এখনও ঘুমোচ্ছে। আমড়া গাছটা ছায়ার তলায় খানিকক্ষণ দীপঙ্কর দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। গরমে দুপুরে সবাই দরজা বন্ধ করে ঘুমোচ্ছে হয়তো। অঘোরদাদুও হয়তো বেরোতে পারেনি সেদিন। চূর্ণনীও সকাল সকাল কাজটা ছেড়ে নিয়ে হয়তো দরজা বন্ধ করে ঝিমোচ্ছে। বিন্তিদিও তার একতলার ঘরটাতে কি করছে কে জানে। ছিটেফোঁটা একসময় খেয়ে নিয়ে কোথায় গিয়ে হয়তো আড্ডা জমাচ্ছে। হয় পাথরপটির কোনো তবলার দোকানে, নয়তো আরও দূরে বাজারের উত্তরের কোনো খোলর ঘরের বস্তিতে। ঈশ্বর গাঙ্গুলি লেনের দুপুরবেলার একটা নিজস্ব রূপ ছিল। এই ধারে ওধারে গোলপাতার চালাঘর। অনেক দূরে নীল আকাশটার গায়ে কয়েকটা চিল উড়ছে ঘুরে ঘুরে। তাদের ছাদের মাথায় তখন একটা বাঁশের ডগায় একটা ঘুড়ি আটকে গিয়ে ঝুলছে। রাস্তা দিয়ে আরেকটু পরেই বাসনওয়ালারা একের পর এক ঢং ঢং করে কাশি বাজাতে বাজাতে যাবে। তারপর আসবে কাঠি বরফ, তারপর আসবে রাস্তার জল দেবার গাড়ি, তারপর ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের ছুটির ঘণ্টা বাজবে, আর সঙ্গে সঙ্গেই বিকেল হয়ে যাবে কালীঘাটে। কিন্তু অনেকক্ষণ সেই আমড়া গাছটার তলায় দাঁড়িয়েও দীপঙ্কর কি করবে বুঝতে পারলে না। কেন লক্ষ্মীদি তাকে এত আদর করল আজ? তার মুখটা ধরে, তার চিবুকটা ধরে কত আদর করেছে। তখনও যেন বাতাসে লক্ষ্মীদির গায়ের মিষ্টি গন্ধটা লেগে রয়েছে। হঠাৎ দীপঙ্করের মনে হলো, দুপুরটা যেন আজ অন্য দিনের মতো নয়। এই দুপুরটা যেন একটু বেশি মিষ্টি মিষ্টি। কাকটার ডাকও যেন আর তত কর্কশ নয়। নীল আকাশের একেবারে মাথায় যে চিলগুলো ঘুরে ঘুরে পাক খাচ্ছে, তারাও যেন আর চিল নয়। দীপঙ্করের মনের সব ইচ্ছে। দীপঙ্করের মনের ইচ্ছেগুলো যেন চিল হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। বড় চমৎকার লাগলো দীপঙ্করের সেই গ্রীষ্মের দুপুরটা। এমনটা তো কখনো হয় না। এমন তো কখনো হয় না। আমড়া গাছের তলাটায় ছায়ার রোদের নিচে দাঁড়িয়ে দীপঙ্কর যেন বড় তৃপ্তি পেল মনে। তারপর হঠাৎ গাছের দিকে চাইতে দেখলে কাকটাও তার দিকে যেন এক দৃষ্টে চেয়ে আছে। এতক্ষণ কা কা করে ডাকছিল, এখন আর ডাকছে না। তার দিকে চেয়ে চেয়ে কি যেন ভাবছে আপন মনে। ওই কাকটাও তার মতো আজ একলা। এই, আহ আহ আহ। হাতটা বাড়িয়ে দীপঙ্কর ডাকতে লাগলো। কাকটা প্রথমটায় একটু চমকে উঠেছিল, পালিয়ে যাওয়ার জন্য পাখা ঝাপটা দিচ্ছিল, কিন্তু কি ভেবে আবার থেমে গেল। আবার দীপঙ্করের দিকে একদৃষ্টে চেয়ে রইল। দীপঙ্করের মনে পড়ল, এই কাকটাই যেন সেদিন তার পাত থেকে ছো মেরে ভাত নিয়ে গিয়েছিল। এই কাকটাই বোধহয় অঘোরদাদুর ঘরে ঢুকে চাল কলা সন্দেশ খেয়ে যায় রোজ। ওই হাজি কাশিমের বাগানের কোণে কতগুলো নারকোল গাছ আছে, ওগুলোতে বোধহয় এই থাকে।
সেই দিন এই কাকটাই বোধহয় চিলেকোঠার ঘুলঘুলি থেকে পায়রার ডিম খেয়ে ফেলেছিল। বড় বদমাইশ কাক এটা। অনেকদিন দীপঙ্কর দেখেছে ওই কাকটার সঙ্গে একটা বাচ্চা কাকও থাকে। গায়ে তার ভালো করে পালকই ওঠেনি তখনও। মুখটা হাঁ করে কাকা করে চেঁচায়। আর কোথা থেকে এই ধাড়ি কাকটা এক মুখ খাবার এনে বাচ্চাটার মুখে গুজে দেয়। বাচ্চাটার মুখের ভেতরটা লাল টকটক করে। বোধহয় বাচ্চাটা একেবারে কচি। তারপর একদিন সকালবেলা ফুল তুলতে গিয়ে দেখে বাগানে অনেকগুলো কাক একেবারে একসঙ্গে কাকা করে চারদিক মাত করে তুলেছে। প্রায় 100, 200, 300 কাক জড়ো হয়েছে। দীপঙ্কর প্রথমটাই কেমন ভয় পেয়েছিল। এত কাক ভোরবেলা কিসে সভা বসিয়েছে। গাছের নিচু নিচু ডালের ওপর বসে ব্যস্ত ত্রস্ত হয়ে কাকা করছে সবাই। একবার এই ডালে যাচ্ছে, একবার ওই ডালে যাচ্ছে। হইচই হল্লার অন্তর নেই। প্রথমটাই দীপঙ্কর বুঝতে পারেনি। তারপর কাছে গিয়ে দেখলে একটা বাচ্চা কাক কাদার উপর চিত হয়ে মরে পড়ে আছে। তার পালকগুলো চারিদিকে ছড়ানো, চোখটা খবলানো। আহা, কে মারলে বাচ্চাটাকে? বাজ পাখি? তারপর থেকে বাচ্চাটাকে আর দেখতে পায়নি দীপঙ্কর। এই ধাড়ি কাকটাই তারপর থেকে একলা এসে বসে আমড়া গাছটার ডালে, আর একলা একলাই চেঁচায়। একলাই অঘোরদাদুর ঘরে ঢুকে চাল কলা সন্দেশ ছোঁ মারবার চেষ্টা করে। মা রান্নাঘরে এঁটো কাটায় মুখ দেয়। ভাতের থালা মাছের আঁশের দিকে নোলা দেয়। মা কাকটাকে দেখলে হাতটা উঁচু করে তাড়া করে, হুস হুস হুস। কিন্তু কাকটা বেশি দূর পালায় না। ওই আমড়া গাছটার ডালের ফাঁকে এসেই বসে। এদিক ওদিক চেয়ে দেখে আর সময়ে অসময়ে কাকা করে ডাকে। দীপঙ্কর আবার ডাকলে, এই আহ 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 আহ। কাকটা তখনও সন্দেহ যায়নি। ঘাড় কাত করে দেখতে লাগলো দীপঙ্করের দিকে। দীপঙ্কর এক মুঠো চকলেট নিয়ে সোজা ছড়িয়ে দিলে সামনের উঠোনে। খা তুই, সবগুলো খা। তোকে আমি এমনিই সব দিলাম, সব তোর। পেট ভরে খেয়ে নে। লক্ষ্মীদি যত চকলেট দেবে সব তোকে দেবো এবার থেকে। আহ আহ আহ। কাকটা ভয়ে ভয়ে গাছ থেকে উড়ে এসে উঠোনে নামল। আমার চকলেটের দরকার নেই রে, লক্ষ্মীদির চিঠি এমনিই আমি দিয়ে আসব। চকলেট দিলেও দিয়ে আসব, না দিলেও দিয়ে আসব। লক্ষ্মীদিকে যে আমার ভালো লাগে। এগুলো তুইই খা, খা এগুলো তুই। সেই দিন ভোরবেলা উঠতেই মা বলল, হ্যাঁ রে, এত ভোরে যাচ্ছিস, আজ আর নাইবা গেলি? দীপঙ্কর বললে, আমি দৌড়ে গিয়ে দিয়ে আসবো মা, গলির ভেতর দিয়ে গিয়ে গিয়ে দিয়ে আসবো এক দৌড়ে। মা বললে, কিন্তু যা মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামবে, দেখিস। আকাশের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর। যেন রাত 4টে বেজেছে বলে মনে হচ্ছে, এমন অন্ধকার। এখান থেকে মন্দিরের ঘণ্টা শোনা যায়। পুজো হচ্ছে চণ্ডীবাবুদের মন্দিরে। চণ্ডীবাবুদের বাড়িতে রাধা কৃষ্ণ বিগ্রহ ছিল। অন্য সময় তেমন জাঁকজমক হতো না, শুধু জন্মাষ্টমীতেই ঘটা করে হতো। কিরণ আর দীপঙ্কর কতদিন জন্মাষ্টমীর দিন গিয়ে বাতাসা খেয়ে এসেছে। যে যেত তাকেই বাতাসা প্রসাদ দেয়া হতো সেই দিন। যেদিন সে কালীঘাট স্কুলে বিসর্জন থিয়েটার দেখে ফিরছিল, তখন অনেক রাত্রেই থিয়েটার ভাঙল। সেই দিন এই চণ্ডীবাবুর বাড়ির পাশেই ভূত দেখেছিল দীপঙ্কর, একেবারে জ্যান্ত ভূত। সংসারে বড় হয়ে অনেকবার ভূত দেখেছে দীপঙ্কর, কিন্তু সেই দিন যে ভূত দেখেছিল তার বোধহয় তুলনা হয় না। তখনও বিসর্জন থিয়েটারের সেই কথাগুলো যেন কানে বাজছে দীপঙ্করের। সেই প্রাণমথবাবুর গল্পটা যেন মনে পড়ল। সেই কোন সত্যযুগের আগেও পৃথিবীতে রাজা ছিল না, দণ্ডও ছিল না। সকলের ধর্ম আশ্রয় করে পরস্পরকে রক্ষা করত। তারপর একদিন মোহ এলো, লোভ এলো, ক্রোধ এলো, আর তার থেকে এলো আসক্তি। লোকের কাণ্ডজ্ঞান চলে গেল, বেদ লোপ পেল, যাগযজ্ঞ আর কেউ করে না। দেবতারা তখন যজ্ঞের নৈবেদ্য খেয়ে বেঁচে থাকত, তারাও উপবাসী হয়ে রইল।
এমন সময় দেবতারা সবাই ব্রহ্মার কাছে দরবার করলেন। ব্রহ্মা বললেন, তোমরা বিষ্ণুর কাছে যাও, তিনিই এর বিধান করবেন। শেষে দেবতারা গেলেন বিষ্ণুর কাছে, বললেন, পৃথিবীর লোকেরা কেউ আর যজ্ঞ করে না, বেদ পড়ে না, আমরা কি খেয়ে বাঁচি? আপনি এর বিধান করুন। বিষ্ণু বললেন, তোমরা বাড়ি যাও, আমি এর বিধান করছি। তা শেষ পর্যন্ত বিধান হলো। কি বিধান? না, পৃথিবীতে একজন রাজা সৃষ্টি করলেন তিনি। বললেন, এইবার আর কোনো ভয় নেই, এইবার এই রাজাই সমস্ত মানুষকে শাসন করবে। যারা দুষ্ট তাদের দমন করবে, আর যারা শ্রেষ্ঠ তাদের পালন করবে। এমনি করেই পৃথু রাজার সৃষ্টি হলো। পৃথিবীতে শান্তি ফিরে এলো, আনন্দ ফিরে এলো, ধর্ম ফিরে এলো, সব ফিরে এলো। আবার সুখে শান্তিতে মানুষ বাস করতে লাগলো পৃথিবীতে। কিন্তু হঠাৎ সেদিন এক কাণ্ড ঘটল আবার। কিরণও থিয়েটার দেখে ফিরে আসছিল সঙ্গে সঙ্গে। বললে, জানিস দীপু, ইংরেজরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ওরা চলে গেলে দেখবি বেড়ে আরামে থাকবো আমরা। তখন আর কিছু কিনতে টাকা লাগবে না, দেখবি। দীপঙ্কর বললে, কে বললে তোকে? কিরণ বললে, আমি মিটিংয়ে গিয়ে শুনেছি। সেদিন একজন বলছিল মিটিংয়ে, এত সমুদ্র আছে আমাদের দেশের চারিদিকে, আমরা সেই সমুদ্রের জল নিয়ে নুন তৈরি করব আর খাবো। এখনকার মতো নুন কিনতে আর পয়সা লাগবে না। দীপঙ্কর বললে, কিন্তু অত নুন নিয়ে কি হবে? কিরণ বললে, নুনটাই তো আসল রে। আমি তো একদিন শুধু নুন দিয়েই ভাত খেয়ে স্কুলে যাই, শুধু নুন আর ভাত। যেদিন নুন থাকে না সেদিন ভাতগুলো খেতে পারি না মোটেই। দীপঙ্কর বললে, তোর বাবা এখনো ভালো হয়নি? কিরণ বললে, দাঁড়া না, আগে স্বরাজ হোক তবে তো, আর তো বেশি দিন নেই। কবে কেমন করে যে স্বরাজ হবে তা কিরণ জানত না। শুধু পার্কে গিয়ে বক্তৃতা শুনত আর এসে বলতো দীপঙ্করকে, আর বক্তৃতা শুনে এসেই গরম হয়ে উঠত, টকবক করে ফুটত কিরণের রক্ত। কিরণ যেন ছটফট করত কদিন ধরে। তার মুখে আর কোনো কথা নেই সেই কদিন। রাগলে কিরণের মুখটা টকটকে লাল হয়ে উঠত কেমন। ফর্সা চেহারা ছিল কিরণের, ময়লা জামা কাপড়ের সেই রঙটা সবসময় ধরা যেত না, কিন্তু একটু ফর্সা জামা কাপড় পরলে আবার যেন অন্যরকম হয়ে উঠত তার চেহারা। থিয়েটার দেখে ফেরার পথে অন্ধকারে কালী লেনের মধ্যে দিয়ে আসছিল সেই দিন দুজনে। কালী লেনের গলিটা পেরিয়ে ঈশ্বর গাঙ্গুলি ফার্স্ট লেন। সেইখানটা এসে কিরণ অন্যদিকে যাবে আর দীপঙ্কর সোজা যাবে নিজের বাড়ির দিকে। রাস্তাটা বেশ নির্জন হয়ে গেছে, একটা লোকও দেখা যায় না। কিরণ এইবার থামল, বললে, এইবার তুই ঠিক যেতে পারবি দীপু? দীপঙ্কর বললে, পারবো। ভয় পাবি না? না, কিসের ভয়? তাহলে তুই যা, আমি বাড়ি যাই। এই বলে কিরণ চলে গেল। দীপঙ্কর সামনের দিকে একবার চেয়ে দেখলে টিমটিম করে সামনে বাঁকের মুখে গ্যাসটা জ্বলছে। তারপর ওই গ্যাসটা পেরিয়েই তাদের বাড়ি, 19-1 ঈশ্বর গাঙ্গুলি লেন। আবার নিজের মনেই তার মনে পড়তে লাগলো থিয়েটারের কথাগুলো। সেও যেন এই সংসারে অপর্ণা হয়ে গেছে। সে বললে, মা, তুমি নিয়েছ কেড়ে দরিদ্রের ধন। রাজা যদি চুরি করে, শুনিয়াছ নাকি? আছে জগতের রাজা। তুমি যদি চুরি করো, কে তোমার করিবে বিচার? থিয়েটারের কথাগুলো পুরো মনে ছিল না। সত্যি তো, রাজারও তো রাজা আছে, জগতের রাজা, যে সব অপরাধের বিচার করে, সব অপরাধের শাস্তি দেয়, সব অপরাধের ক্ষমা করে। সেই জগতের রাজা যদি অন্যায় করে, তার বিচার কে করবে? হঠাৎ মনে হলো চণ্ডীবাবুদের বাড়ির ঠিক পাশের বাগানে কি যেন একটা নড়ে উঠল। কি কি ওটা? জায়গাটা বেশ অন্ধকার। অন্ধকার আরও ঘন হয়ে এসেছে ঠিক বাগানটার কাছে।
আরেকটু এগোতে পারলেই এক দৌড়ে বাড়িতে যাওয়া যাবে। কিন্তু চলতে গিয়েও কেমন যেন চলতে পারলে না দীপঙ্কর। পা দুটো থেমে এলো হঠাৎ। সমস্ত গাটা কেমন ছমছম করে উঠল। পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। কি ওটা ওখানে? মনে হলো যেন একটা ভূত দাঁত বের করে তার দিকে চেয়ে আছে আর মাথা নেড়ে নেড়ে হাসছে। সেই নিঃশব্দ হাসিটা যেন সমস্ত লেনটাকে একেবারে মুখর করে তুলল। আর সঙ্গে সঙ্গে দীপঙ্করের সমস্ত শরীর যেন বরফের মতো হিম হয়ে গেল এক মুহূর্তেই। দীপঙ্কর প্রাণপণে আর্তনাদ করতে চেষ্টা করল। সমস্ত শক্তি দিয়ে ছায়ামূর্তিটা সেই অন্ধকারের মধ্যে আরও জোরে বিকট এক হাসি হেসে উঠল। আর সেই নিঃশব্দ হাসির প্রতিধ্বনিতে ঈশ্বর গাঙ্গুলি লেনের সমস্ত অন্ধকারের কালো পর্দাগুলো ছিঁড়ে একেবারে খাঁ হয়ে গেল। মা জেগেই ছিল। বাইরে শব্দ হতেই দরজাটা খুলে দিয়েছে। কে? খোকা এলি? এত রাত হলো যে? কিন্তু দীপঙ্করের মুখের দিকে চেয়ে মা অবাক হয়ে গেছে। দীপঙ্করের মুখ যেন বোবা হয়ে গেছে। সারা গা দিয়ে ঘাম ঝরছে। ঘরের ভেতরে ঢুকেই একেবারে মাকে জড়িয়ে ধরেছে দুই হাতে। কি রে, কি হয়েছে তোর? দীপঙ্কর বললে, মা, আমি ভূত দেখেছি। ভূত? মা যেন অবাক হয়ে গেল। দীপঙ্করকে তক্তপোষের ওপর বসিয়ে পাখার হাওয়া করতে লাগলো। থিয়েটার দেখতে গিয়েছিল, হঠাৎ কি হলো ছেলের? জিজ্ঞেস করলে, থিয়েটার দেখেছিস? দীপঙ্কর হাঁপাতে হাঁপাতে বললে, থিয়েটার দেখে আসছি, হঠাৎ চণ্ডীবাবুদের বাড়ির কোণে দেখে একটা ভূত আমার দিকে চেয়ে চেয়ে হাসছে মা। মা হেসে উঠল, বললে, দূর, কি দেখতে কি দেখেছিস? ভূত টুত ওসব বাজে কথা। ভূত কোথায়? ভূত বলে কিচ্ছু নেই। এত বয়স হলো এখনো তোর ভূতের ভয়? দীপঙ্কর বললে, না মা, আমি নিজের চোখেই দেখে এসেছি। আমার দিকে চেয়ে ভূতটা হাসছিল। তুমি চলো, আমি তোমাকেও দেখিয়ে দিতে পারি। চল তাহলে, কোথায় তোর ভূত আমি দেখি। এই বলে সেই রাত্রেই দীপঙ্করকে নিয়ে বেরিয়েছিল মা। রাত তখন 12টাও হতে পারে, 1টাও হতে পারে। কালীঘাটে সব লোক তখন ঘুমিয়ে পড়েছে। গভীর নিম্নতি চারিদিকে। রাস্তায় একটা জনমানব নেই। চণ্ডীবাবুদের বাড়িটা 30 নম্বর। 30 নম্বর ঈশ্বর গাঙ্গুলি লেন। গলির মধ্যেই 3 মহলা বাড়ি। চণ্ডীবাবুদের বাড়িতে জন্মাষ্টমীর মেলা দেখতে অনেকবার মার সঙ্গে গিয়েছে। বিরাট বাড়ি, বাইরে থেকে বোঝা যায় না। রাসলীলা হয় ভেতরে, পুজোর দালানের উঠোনে। লাল, নীল, সবুজ ডুম জলে সখীদের হাতে। অষ্টসখী, বিশাখা, রুক্মণী, কত রকম ঠাকুর। গলির মধ্যেই সেদিন তেলে ভাজা আর পাঁপড় ভাজার দোকান বসে যায়। লোকে লোকারণ্য হয়ে যায় উঠোনটা। উঠোনের চারিধারে কৃষ্ণলীলার সব পুতুল। কালিয়া দমন, শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ, কংসবধ, পুতনা রাক্ষসী, কত রকমের পুতুল সব। সেই পুতুল দেখতে দেখতে দোলমঞ্চের কাছে গিয়ে দাঁড়াতো। একটা ইলেকট্রিকের দোলায় রাধাকৃষ্ণ দুলছে। ছোট ছোট ছেলে মেয়েদের একটা করে বাতাসা প্রসাদ দিত সেইখানে। পুজোর সময় বেশ ভিড় হতো চণ্ডীবাবুদের বাড়ি। কিন্তু অন্য সময়ে রাজবাড়িটা অন্ধকার থাকত। লোকজনও বেশি যেত না কেউ। ফাঁকা উঠোনটার 2-4 জন বাড়ির ছেলে মেয়ে বিকেলবেলা এক্কা দোক্কা খেলত। একবার এই চণ্ডীবাবুই দীপঙ্করকে তাড়া করেছিলেন। তখন আরও ছোট ছিল। ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলে পড়তো তখন। ভবানীপুরে তখন কোথাও একটা কি কাণ্ড হয়েছে। এই বিকেল 6টা নাগাদ কিরণের সঙ্গে হরিশ পার্ক ছাড়িয়ে আরও অনেক দূরে এগিয়ে গিয়েছে, একেবারে পোড়া বাজারের কাছাকাছি। মাঠে তখন ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল খেলা দেখে হরিশ মুখার্জি রোড দিয়ে ফিরছিল। বিকেল তখন 5টা কিংবা 6টা। হঠাৎই একটা বিকট শব্দ হলো, যেন কোথাও বোমা ফাটল। একেবারে কানে তালা ধরবার মতো শব্দ হয়েছে। দীপঙ্করও চমকে উঠেছে, আর রাস্তায় যে যেখানে ছিল সবাই চমকে উঠেছে। সবাই দৌড়তে আরম্ভ করেছে এইদিক ওদিক। কিরণ বললে, পালিয়ে আয় দীপু। এই বলেই দৌড়েছে কিরণ, আর দীপঙ্করও সঙ্গে সঙ্গে পালিয়েছে।
আর সঙ্গে সঙ্গে রাস্তায় যে যেখানে ছিল সবাই পালাতে শুরু করেছে। তারপর আবার একটা বোমা ফাটল, আর হঠাৎ দেখল একটা পুলিশের লোক সাইকেলে চড়ে যাচ্ছিল। সে পড়ে গেল চিৎপাত হয়ে। পেছনে আরেকটা লোক যাচ্ছিল সাইকেলে চড়ে, তাকেও কে একটা গুলি করে মারলে, সেও পড়ে গেল চিৎপাত হয়ে। আর ঠিক দীপঙ্করদের একেবারে সামনে গলগল করে রক্ত পড়তে লাগলো তার গা থেকে। দেখে তখন অজ্ঞান হবার অবস্থা দুজনেই তখন প্রাণপণে ছুটছে। সেই শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে দৌড়তে শুরু করেছিল দুইজনে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো একেবারে হাজরা রোডের মোড়ের মাথায়। তখনও চিৎকার গণ্ডগোল চলছে। কে একজন দৌড়তে দৌড়তে এসে খবর দিলে বসন্ত চাটুর্যকে মেরে ফেলেছে। কে মেরেছে? স্বদেশীরা। শুধু ওইটুকুই কথা কানে গেছে তখন। কে বসন্ত চাটুর্যে, কে মেরেছে তাকে, তাও আর কিছু শোনা হলো না। যে যেদিকে পারছে তখন ছুটছে, আর দাঁড়ানো হলো না সেইখানে। সঙ্গে সঙ্গে আবার দৌড়তে দৌড়তে একেবারে ঈশ্বর গাঙ্গুলি লেনে এসে একটু সবে হাঁপ ছেড়েছে। হঠাৎই মনে হলো ওই দিক থেকে একটা লোক যেন সাইকেলে চড়ে আসছে। দেখেই কেমন আঁতকে উঠেছিল দুইজনে, যদি তাদের ধরে ফেলে। হঠাৎ কিরণ বললে, পালিয়ে আয় দীপু। সামনে চণ্ডীবাবুদের রাজবাড়ির লোহার গেটটা তখন খোলা ছিল। কিরণ তার মধ্যে ঢুকে পড়েছে, দীপঙ্করও পেছন পেছন ঢুকেছে। ততক্ষণ সারা কলকাতায় খবরটা রটে গেছে। পুলিশের ডেপুটি কমিশনার বসন্ত চাটুর্যকে স্বদেশীরা গুলি করে মেরেছে। চণ্ডীবাবু বড় মানুষ, একটা চেয়ারে বসে গড়গড়ায় তামাক খাচ্ছিল উঠোনে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাঁকলেন, রামধনী, গেট বন্ধ করে দেও। রামধনী যেন কোথায় এতক্ষণ ছিল, সে দৌড়ে এসে গেটটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দুজনে ঢুকে পড়েছে ভেতরে। চণ্ডীবাবু দেখতে পেয়েই উঠে এলেন, বললেন, গেট আউট, গেট আউট, গেট আউট। মনে আছে সেই চণ্ডীবাবুকে দেখে সেদিন কিরণ আর দীপঙ্কর সন্ধ্যের অন্ধকারে নিরাপদ আশ্রয় ছেড়ে গলির বাইরে আবার বেরিয়ে এসেছিল। দুটি দুগ্ধপোষ্য শিশুকে সেদিন আশ্রয় দেয়নি চণ্ডীবাবু। ভাগ্যের হাতে তাদের ফেলে দিয়ে নিজে হয়তো নিশ্চিন্ত হতে চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্যবিধাতা তাকে শেষ পর্যন্ত বাঁচতে দেননি। কিন্তু সে অনেক পরের ঘটনা। আবার সেই চণ্ডীবাবুর বাড়িতে যেতে হবে। রাস্তায় লোকজন বিরল হয়ে এসেছে। দীপঙ্করকে নিয়ে আবার তার মা সেই পথেই চলল। তলাটা পেরিয়ে একটা মোড় ঘুরেই চণ্ডীবাবুর বাড়ি। বাড়িটার দক্ষিণে বাগান। চারিদিকে চেয়ে দীপঙ্করের তখন ভয় ভয় করছিল। মা বললে, কিচ্ছু ভয় নেই, আমি তো রয়েছি, এসো। কই, কোথায় ভূত? দীপঙ্কর যেন সামনে চোখ মেলে চাইতে পারল। সেই অন্ধকার, আর অন্ধকারের মধ্যে যেন তখনও ভূতটা সেই রকম হাসছে। ঠিক সেই দাঁত বার করা হাসি হাসছে, তেমনই আগেকার মতন। দীপঙ্কর বললে, ওই দেখো, ওই তো। মা দেখলে খানিক্ষণ সেই দিকে চেয়ে। এই পাশ ওপাশ থেকে ভালো করে নজর করে মা দেখতে লাগলো। দীপঙ্কর বললে, দেখলে তো, আমি বলেছিলুম। মা বললে, আচ্ছা, এদিকে এসো তো। এই বলে চণ্ডীবাবুর গেটের কাছে এলেন। গেটের পাশেই দারোয়ানের ঘর। তারা সবাই তখন ঘুমিয়ে পড়েছে। শুধু গেটের ওপর গ্যাস বাতিটা জ্বলছে দপদপ করে। ঘরটার দরজা বন্ধ। সবাই ঘুমে অসাড়। রাত্রিরে আর কে জেগে থাকবে তখন? মা ডাকলেন, রামধনী, ও রামধনী। মা বললে, রামধনী, একবার বাইরে শুনবে বাবা। রামধনী বাইরে এলো। বাইরে এসে বললে, কোন? মা বললে, আমি দীপুর মা বাবা। তোমাদের বাগানের দিকের আলোটা একবার জ্বালবে বাবা, ওই বাতিটা একবার জ্বালতে পারো? রামধনী পুরনো লোক, মাও পুরনো লোক। রামধনী সেই অন্ধকারেই মাকে চিনতে পারলে। বললে, কে? দীপুর মা। কি চাই গো দীপুর মা? মা বললে, তোমাদের বাগানের দিকের আলোটা একবার জ্বালো তো রামধনী, একটিবার জ্বাললেই হবে ক্ষণ।
রামধনী আলোর সুইচটা টিপতেই বাগানের দিকটা আলো হয়ে গেল। মা দেখলে, দীপঙ্করও দেখলে। বাগানের লাউ মাচার ওপর একটা বাঁশের লাঠির ওপর একটা শোলার টুপি বসানো, মুখে একটা মাটির কালো হাঁড়ি, আর গায়ে একটা ছেঁড়া শার্ট। হনুমান তাড়াবার জন্য একটা মানুষের মূর্তি করা হয়েছে। হাওয়ায় টুপিটা অল্প অল্প দুলছে, জামাটার গায়ে ডোরা ডোরা দাগ। আশ্চর্য, অদ্ভুত। দিনের বেলা কতবার গিয়েছে দীপঙ্কর ওই পথে, কখনো তো নজরে পড়েনি। মা রামধনীকে বললে, এবার তোমার আলোটা নিভিয়ে দাও রামধনী। তারপর দীপঙ্করকে বললে, দেখলে তো ভূত কেমন আছে, দেখলে তো তুমি? তা মা সেদিন সেই অত রাত্রে চাক্ষুষ প্রমাণ করে দিয়েছিল যে ভূত বলতে কিছুই নেই পৃথিবীতে। ভূত বলতে লোকে যা বোঝে তা মানুষের অলীক কল্পনা শুধু। কিন্তু যত বড় হয়েছে দীপঙ্কর, ততই বুঝেছে মা ঠিক জানত না। এককালে হয়তো ভূত বলতে কিছুই ছিল না সত্যি, কিন্তু আবার ভূত হয়েছে, আবার ভূত জন্মেছে পৃথিবীতে, আবার মানুষের সংসারে অসংখ্য ভূতের আমদানি হয়েছে। তাদের চেহারা, তাদের পোশাক পরিচ্ছদ সবই ঠিক মানুষের মতো, কিন্তু আসলে তারা মানুষ নয়, তারাই ভূত। মানুষ নাম নিয়ে তারাই মানুষের সমাজে ঘুরে বেড়ায়, আর দরকার হলে ভয়ও দেখায়, আবার দরকার হলে চোখের আড়ালে কখনো অদৃশ্যও হয়ে যায়। সে এক আশ্চর্য অভিজ্ঞতা দীপঙ্করের। সেদিন হাজি কাশিমের বাগান থেকে তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে মন্দিরের দিকে দৌড়েছিল। প্রথমেই মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে কয়েকটা জবা ফুল দিতে হয়, তারপর সত্যনারায়ণ, তারপর গণেশ, তারপর জগন্নাথ, তারপর ষষ্ঠীতলা আর ভুবনেশ্বরী। দীপঙ্কর বললে, একটু তাড়াতাড়ি নিন পণ্ডিত মশাই, খুব বৃষ্টি আসছে। সত্যিই আকাশ ছেয়ে মেঘ করেছিল। নাট মন্দিরের ছাদের মাথায় মেঘটা কালো করে এসেছিল একেবারে। তারপর সেই চাতালের ওপর মাথাটা ঠেকিয়েই মন্দিরটা ঘুরে গলি গিয়ে কুণ্ডপুকুরের দরজার দিকে যাবার রাস্তা। ওই পাশে জুতো রাখবার জায়গা, পেড়ার দোকান, পেড়া তৈরি হয় ভেতরে, তারপর পূব মুখ দরজাটা। ততক্ষণে মন্দিরে বেশ ভিড় হতে শুরু করেছে। বড় বড় গাড়ি এসে দাঁড়াচ্ছে। গাড়ি থেকে ফর্সা ফর্সা মারোয়ারি মেয়ে পুরুষ খালি পায়ে নামছে। সঙ্গে পেছনে ভিখিরিদের দল পিছু নিয়েছে। ফর্সা পাতলা কাপড়, ফর্সা টকটক করছে গায়ের রং। ওদের খুব ভক্তি। ওরা পাণ্ডাদের ভালো দক্ষিণে দেয়। ওদের দেখলে পাণ্ডারা বেশি করে খাতির করে। দীপঙ্করকে খাতিরই করে না মোটে। একটা পয়সাও তো প্রণামই দেয় না দীপঙ্কর। শুধু ফুল খেয়ে কি পেট ভরবে মা কালীর? হঠাৎ দুই একটা বৃষ্টির ফোঁটা টনটন করে পড়ল গায়ের ওপর। দীপঙ্কর খিলনের নিচে এসে দাঁড়ালো। মাথাটা ভিজবে না এখানে দাঁড়ালে, চিঠিটাও ভিজবে না। লক্ষ্মীদের চিঠিটাও পকেটে রয়েছে। ওখান থেকে যতদূর চোখ যায় ততদূর চেয়ে দেখতে লাগলো। বৃষ্টিটা পড়েই চলেছে। হয়তো ভদ্রলোক বৃষ্টির জন্য আসতে পারছে না, কিংবা হয়তো মেঘলা দিনে ঠিক সময়টা আন্দাজ করা যাচ্ছে না। আজ কি একটু আগে এসে পড়েছে দীপঙ্কর? 7টা কি বেজে গেছে? ওই পাশে পেঁড়ার দোকানে একটা দেয়াল ঘড়ি আছে, ঘড়িটা দেখলে হতো। এই পাশে মাথাটা বাঁচিয়ে দোকানের সামনে এসে ঘড়িটা দেখলে দীপঙ্কর। 7টা বেজে 20 মিনিট হয়ে গেছে। আজ তো অন্য দিনের চেয়ে লেট হয়ে গেছে। এতক্ষণে তো এসে যাবার কথা। এমন সময়ে তো আসে সেই ভদ্রলোক। চমৎকার চেহারা কিন্তু লোকটার। এক একদিন সেই ভদ্রলোকই আগে এসে দাঁড়িয়ে থাকে। দীপঙ্কর কাছে যেতেই ভদ্রলোকের মুখে হাসি ফুটে ওঠে। বলে, এসে গেছো খোকা? দীপঙ্কর পকেট থেকে চিঠিটা বের করে বলে, এই নিন। তারপর দীপঙ্করের হাত থেকে চিঠিটা নিয়ে খামটা ছেড়ে পড়তে থাকে। দীপঙ্কর ভদ্রলোকের মুখের দিকে চেয়ে দেখে। সেই মুখটা যেন চিঠি পড়তে পড়তে হঠাৎ কেমন লাল হয়ে ওঠে। মুখটা খুব ফর্সা, সিল্কের দামি কোট প্যান্ট পরা, সকালবেলাতেই ফিটফাট সাজগোজ করে আসে। চিঠি পড়তে পড়তে পকেট থেকে একটা সিগারেটের কৌটো বার করে, তারপর দেশলাই দিয়ে জ্বালিয়ে সিগারেটটা ধরায়। তারপর একটা লম্বা ধোঁয়া ছাড়ে মুখ দিয়ে। একবার পড়া শেষ করে আবার পড়ে, আবার পড়ে।
এত কি কথা লেখা থাকে লক্ষ্মীদের চিঠিতে কে জানে। দেরি হলে ভদ্রলোক এক একদিন ট্যাক্সি করে এসে নামে, নেমেই দীপঙ্করের দিকে দৌড়ে আসে। অনেক সময় চিঠিটা বারবার করে পড়ে আর পকেটে রাখে, তারপর আবার বার করে পড়ে। কতবার যে পড়ে চিঠিটা তার কোনো ঠিক নেই। আর দীপঙ্কর ঠায় দাঁড়িয়ে থাকে ফুলের সাজিটা হাতে নিয়ে। শেষবারের মতো সিগারেটটায় টান দিয়ে ভদ্রলোক বলে, গুড বাই। এই বলে সোজা পূব দিকে হনহন করে হাঁটতে আরম্ভ করে। তারপর দীপঙ্কর আস্তে আস্তে কুণ্ডপুকুরের দক্ষিণ পাড় দিয়ে আবার ঈশ্বর গাঙ্গুলি লেনের দিকে ফেরে। যতক্ষণ চিঠিটা দেয় ততক্ষণ বেশ লাগে দীপঙ্করের। ভালো বাংলা বলতে পারে না, কি জাত কে জানে, কিন্তু যেন অন্যরকম, যেন কারোর সঙ্গে ঠিক মেলে না তার। কালীঘাটের কারোর সঙ্গেই মেলে না। মধুসূদনের রোয়াকে বসে যারা আড্ডা দেয়, ওই মধুসূদনের বড়দা দুনি কাকা, তাদেরও মতন নয়। ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের প্রাণমথবাবু, রোহিণীবাবু, ওদের মতনও নয়। কিংবা হরিশ পার্কে মিটিং শুনতে গিয়ে যাদের দেখেছে, তাদের মতনও নয় লোকটা। লোকটা অনেকটা সাহেব ঘেঁষা। আলিপুরের ওইদিকে চিড়াখানার দিকে যেসব বড় বড় সাহেবদের বাড়ি আছে, ওই দিককার লোকেদের মতো। চণ্ডীবাবুরাও বড় লোক, চণ্ডীবাবুদেরও দারোয়ান আছে, সরকার, মুহুরি, গোমস্তা আছে। কিন্তু তাদের ছেলেদের চেহারা এমন নয়। ভবানীপুরে কিছু কিছু লোকের ওই রকম চেহারা আছে। পোড়োবাজারে ফুটবল খেলা দেখতে গিয়ে ওই রকম লোকেদের দীপঙ্কর দেখেছে। যেদিন সেই পুলিশের ডেপুটি কমিশনার বসন্ত চাটুর্যকে খুন করে ফেলেছিল, সেই দিন দীপঙ্কর দেখেছিল ওই রকম চেহারার দুইজন লোককে, কোট প্যান্ট পরা, খাদ্যি পাঞ্জাবি গায়ে, বেশ ফর্সা টকটক করছে গায়ের রং, কোচানো ধুতি, হাতের আঙুলে সিগারেট। দুমদুম দুটো শব্দ হবার পরেই লোক দুটো তাদের পাশ দিয়ে উড়ে পাড়ার বস্তির দিকে চলে গিয়েছিল। মনে আছে, দীপঙ্কর সেদিন লক্ষ্মীদের চিঠিটা দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ দেখলে কিরণ দৌড়ে আসছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। কিরণ কেন দৌড়ে আসছে সেটা শুনে নেব আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।